আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। আমরা এসআরসিসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে 2টা ক্লাস শেষ হয়েছে, আজকে এটার তৃতীয় ক্লাস। আমরা এর আগে যে টপিকগুলো আলোচনা করেছি তার পরবর্তী টপিকটা হলো সরল স্পন্দিত যে গতির উদাহরণগুলো আছে সেই সম্পর্কে তাদের ব্যাখ্যা এবং তাদের যে গাণিতিক সূত্রগুলো আছে সেগুলো নিয়ে। প্রথমেই তোমরা ইতিপূর্বে জেনেছো যে সরল স্পন্দিত গতিসম্পন্ন কণার গতি বলতে বোঝায় স্বল্প বিস্তারে সরল দোলকের গতি এবং স্প্রিংয়ের গতি। তা আমরা সরল দোলক সম্পর্কিত সূত্রগুলো আলোচনা করছি। প্রথমে আসো, সরল দোলক জিনিসটা কি? সরল দোলক সরল দোলক হচ্ছে একটি ধাতব পিণ্ড, যেটাকে বলে বব, যদি একটি সরু এবং ওজনহীন সুতার সাহায্যে কোনো শক্ত অবলম্বন থেকে একটি স্ট্যান্ডের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়। মনে করে এটা একটা স্ট্যান্ড, এটার সাহায্যে কোনো শক্ত অবলম্বন থেকে একটা সুতার সাহায্যে, সরু সুতার সাহায্যে, এটা একটা ধাতব গোলক যেটাকে বলা হয় বব, ঝুলিয়ে দিলে সুতাসহ এই গোলকটা যদি স্বাধীনভাবে এদিক ওদিক দুলতে পারে তাহলে এটাকে বলা হয় সাধারণ দোলক বা সরল দোলক। এখানে খেয়াল করো, এটা হলো গোলক বা বব, এর একটা ভার কেন্দ্র আছে, এটা হলো ববের ব্যাসার্ধ, মানে এখান থেকে এই পর্যন্ত যদি আমি চিত্রে দেখাই, এখান থেকে এইটুকু হলো ববের ব্যাসার্ধ আর আর এখান থেকে এই পর্যন্ত হলো সুতার দৈর্ঘ্য ছোট এল। তাহলে আমরা যদি সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ যোগ করি, অর্থাৎ ভারকেন্দ্র পর্যন্ত, ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য, ক্যাপিটাল এল, এর ভিতরে আছে স্মল এল প্লাস আর। এই হলো সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। আর দোলকটা তোমরা জানো যে কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে এটা নিয়ে যে এটাকে ছেড়ে দিলে এটা স্বাধীনভাবে এদিক ওদিক দুলতে থাকবে, তখন এটাকে বলা হয় সাধারণ দোলক বা সরল দোলক। দোলনকাল জিনিসটা কি? একটা দোলক যে কোনো একটা অবস্থান থেকে, মনে করো সর্বোচ্চ অবস্থান থেকে আবার এই অবস্থানে যে আবার আগের অবস্থানে ফিরে আসতে যে সময় লাগে বা যে সময় নেয় সেটাকে বলা হয় দোলকের দোলনকাল। তাহলে এখন আমরা সরল দোলকের যে সূত্রগুলো আছে সেই সূত্র নিয়ে আলোচনা করছি। সরল দোলকের সূত্রাবলী। সরল দোলকের মূলত 4টে সূত্র আছে, যদিও 2টাই গাণিতিক রূপ আছে, তারপর 4টে সূত্র নিয়ে আলোচনা করছি আমরা। প্রথম সূত্রকে বলা হয় সমকাল সূত্র। সমকাল সূত্রটা হলো যে যদি কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকে, একটা সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে, অর্থাৎ একটা দোলন যদি এখান থেকে এখানে যে এখানে আসতে যে সময়, দ্বিতীয়বার একই সময় লাগবে, অর্থাৎ প্রতিটি দোলনের জন্য দোলকের সমান সময় লাগে। এটার কোনো গাণিতিক রূপ নেই। দ্বিতীয় সূত্রকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। দ্বিতীয় সূত্রের নাম হলো দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র জিনিসটা কি? সরল দোলকের দোলনকাল টি কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক যখন জি এর মান স্থির থাকে। জি স্থির মানে একটা নির্দিষ্ট স্থানে, কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তৃতীয় সূত্রটাকে বলা হয় ত্বরণের সূত্র। তৃতীয় সূত্রের নাম হলো ত্বরণের সূত্র। যদি কার্যকর দৈর্ঘ্য স্থির থাকে, সরল দোলকের দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক যখন এল স্থির। আর চতুর্থ সূত্র যেটা আছে এটারও কোনো গাণিতিক রূপ নেই, এটাকে বলা হয় ভরের সূত্র। এটাকে বলে ভরের সূত্র। সেটা কি? একটা সরল দোলকের দোলনকাল ববের ভর, তার আকার আকৃতি বা উপাদান এগুলোর উপরে নির্ভর করে না। তাহলে দেখা গেল প্রথম এবং চতুর্থ সূত্রের কোনো গাণিতিক ভিত্তি নাই। দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটা হলো গাণিতিক রূপ, একটা হলো দৈর্ঘ্যের সূত্র আর একটা হলো ত্বরণের সূত্র। এখন আমরা যদি দ্বিতীয় এবং তৃতীয় সূত্রকে সমন্বয় করি তাহলে সমন্বিত রূপ থেকে আমরা কি পাই? সমন্বিত রূপ
থেকে আমরা পাই টি সমানুপাতিক √L/G। দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এবং দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যখন এল এবং জি উভয়ই পরিবর্তিত হয়। এখানে যে ধ্রুবক টি ইকুয়াল টু, এটা গাণিতিকভাবে প্রমাণিত হয়েছে যে টি এর এই ধ্রুবকটার মান হলো 2π। তাহলে টি ইকুয়াল টু 2π√L/G। এটা হলো সরল দোলকের সাহায্যে দোলনকাল নির্ণয়ের রাশিমান। এই সূত্র ব্যবহার করে তোমরা দোলনকাল বের করতে পারো এবং অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি। তাহলে আমরা সরল দোলকের সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আসো সরল দোলকের ব্যবহার। সরল দোলকের ব্যবহার কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? সরল দোলকের সাহায্যে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করতে পারি। সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় করা যায়, যেটা দোলক ঘড়ি, এবং সরল দোলকের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতাও নির্ণয় করতে পারি। তাহলে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখলাম সরল দোলকের ব্যবহারের মধ্যে, আমরা প্রথমে বলি জি এর মান নির্ণয়। সরল দোলকের ব্যবহার, এটা হলো অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়। অভিকর্ষ ত্বরণ নির্ণয়। কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা পেলাম, আমরা জানি সরল দোলকের দোলনকাল যদি টি হয়, টি ইকুয়াল টু 2π√L/G। এখানে কি কি পেলে রাশিগুলো? এটা হলো দোলনকাল, আর এটা হলো দোলকটির কার্যকর দৈর্ঘ্য, আর জি হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ এটাকে যদি বর্গ করে তো আমরা জি নির্ণয় করছি, তাহলে এটাকে উভয় পক্ষকে বর্গ করলে কি হয়? 4π²L/G। তাহলে জি ইকুয়াল টু কি দাঁড়ালো? 4π²L/T²। এই সূত্রের সাহায্যে আমরা জি নির্ণয় করব। আমি এই টার্মগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি কিভাবে নির্ণয় করে। তোমরা প্রথমে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য বের করতে হবে। কার্যকর দৈর্ঘ্য ইতিমধ্যেই বলেছি, কার্যকর দৈর্ঘ্য হলো দোলকের সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধের যে যোগফল। তাহলে এই হলো সুতা আর এই হলো বব। তাহলে এখান থেকে এইটুকু হলো সুতার দৈর্ঘ্য এল। এটা কি দিয়ে বের করবা? এটা হলো একটা মিটার স্কেল দিয়ে এই ঝুলন বিন্দু থেকে এই ববের মাথা পর্যন্ত যে পর্যন্ত সুতা দিয়ে বাঁধা আছে এইটুক মিটার স্কেলের সাথে নির্ণয় করব। এরপরে আমরা বের করব কি? ববের ব্যাসার্ধ, যেটা এখান থেকে এই পর্যন্ত, যেটাকে বলছে আর। আর বের করার জন্য আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করব। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে প্রথমে এই ববের ব্যাসটা মাপবা, সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করবা। এরপরে আমরা যে এল সমান কিভাবে পাবো? এল নির্ণয় যদি করি, এল সমান পাবো স্মল এল প্লাস ছোট আর, অর্থাৎ সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধের যোগফলই হলো কার্যকর দৈর্ঘ্য। এরপরে আসো টি নির্ণয়। টি নির্ণয় কিভাবে করে? টি নির্ণয়ের জন্য দোলকটা একটা কৌণিক বিস্তার 4 ডিগ্রি মধ্যে, অর্থাৎ অল্প একটু দূরে সরে নিয়ে যেটাকে ছেড়ে দিতে হবে। তাহলে ছেড়ে দিলে যে কোনো সর্বোচ্চ অবস্থান থেকে টাইমটা মাপবা। মনে করো এই অবস্থানে আসার পর এই যে দোল দিয়ে শুরু করলো, এখান থেকে এখানে আসার পর ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার হাতে একটা স্টপ ওয়াচ থাকবে, স্টপ ওয়াচটা অন করে দিবা। তাহলে এখান থেকে এখানে যে আবার আগের অবস্থানে ফিরে আসতে একটা পূর্ণ দোলন, তাহলে 1, এভাবে দ্বিতীয় পূর্ণ দোলন 2, 3, 4, এভাবে 15টা বা থেকে 20টা পূর্ণ দোলনের জন্য যে সময়, সেই সময়টা স্টপ ওয়াচের সাথে নির্ণয় করবা। মনে করো দোলনকাল যদি টি হয়, স্টপ ওয়াচের নির্ণীত সময় যদি স্মল টি হয়, আর দোলন সংখ্যা যদি মনে করো ক্যাপিটাল এন হয়, তাহলে স্মল টিকে ক্যাপিটাল এন দ্বারা ভাগ দিলে আমরা দোলনকাল পেয়ে যাব। তাহলে আমি যদি বলি এন সংখ্যক দোলন সম্পন্ন করতে টি সময় লাগে, তাহলে ছোট টিকে এন দ্বারা ভাগ দিলেই দোলনকাল ক্যাপিটাল টিটা পাওয়া যাবে। এভাবে তুমি এল এবং টি বের করতে পারো। এবার একাধিকবার এটা পার্টটা নিতে হয়, নেওয়ার পরে এই সমীকরণের সাহায্যে আমরা জি এর মান বের করতে পারি। এটা হলো সরল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। দ্বিতীয় ব্যবহারটা হলো যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এটা কিভাবে? এটার একটু ব্যাখ্যাটা দেখো, কারণ এই রিলেটেড ম্যাথ কিন্তু পরীক্ষাতে অনেকবারই এসছে। দ্বিতীয় ব্যবহারটা হলো পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয়, সরল দোলক ব্যবহার করে পাহাড়ের উচ্চতাটা আমরা বের করব। তার আগে দেখো, মনে করো একটা চিত্র আঁকি। এটা মনে করো ভূপৃষ্ঠ, সমতল পৃষ্ঠ। এটা এখান থেকে এটা একটা পাহাড়, মনে করো পাহাড়ের চূড়া এটা। তাহলে এইটুকু হলো পাহাড়ের উচ্চতা। এটা এটা এটাকে ধরে নাও ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ, আর এটা হলো পাহাড়ের শীর্ষ, পাহাড়ের শীর্ষ।
আচ্ছা, তাহলে আমরা কি করব? ধরে নাও ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ জি, এটা আমরা ধরে নিলাম। আর পাহাড়ের চূড়ায় অভিকর্ষ স্তরণ যখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অভিকর্ষ স্তরণ হ্রাস পায়, এখানে মনে করো জি প্রাইম। তাহলে একটা সরল দোলককে তোমাকে প্রথমে ভূপৃষ্ঠে তার দোলনকাল পরিমাপ করবা, এরপর পাহাড়ের চূড়ায় যে তার দোলনকাল পরিমাপ করবা। মনে করো ভূপৃষ্ঠে এর দোলনকাল টি, পাহাড়ের চূড়ায় যে হয়ে গেল দোলনকাল টি প্রাইম। দোলকটির কার্যকর দৈর্ঘ্য তো সেম, কার্যকর দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না। তাহলে ভূপৃষ্ঠে দোলকটির দোলনকাল নির্ণয়ের সূত্র কি হবে? দোলনকাল টি ইকুয়াল টু, কিছুক্ষণ আগে এই সূত্রের ব্যাখ্যা দিচ্ছে, এখানে আর রাশিগুলো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। টি ইকুয়াল টু 2π√L/g, এটা হলো ভূপৃষ্ঠে দোলনকাল। আর পাহাড়ের শীর্ষে দোলনকাল কি হবে? পাহাড়ের শীর্ষে অভিকর্ষ স্তরণের মান পরিবর্তন হয়ে যাবে, এটাকে মনে করো টি প্রাইম। তাহলে 2πL/g প্রাইম, কার্যকর দৈর্ঘ্য কিন্তু একই। এখন আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ দিই, 1কে 2 দ্বারা ভাগ দিলে কি হয়? 1/2। 1কে 2 দ্বারা ভাগ দিলে কি হবে একটু লক্ষ্য করো, যে t/t প্রাইম, t ডিভাইডেড বাই t প্রাইম, 2π কাটা গেল, LL ও কাটা গেল, যাওয়ার পর কি থাকে? g প্রাইম ডিভাইডেড বাই g। এখন তুমি জি প্রাইমের আর জি এর মানটা কি সেটা মহাকর্ষ এবং অভিকর্ষ যে চ্যাপ্টারটা পড়ছিলে সেখানে অভিকর্ষ স্তরণ জি এর রাশি মানটা মনে আছে? বড় জি বড় এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, এটা পৃথিবীর ভর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আর জি প্রাইমটা তাহলে কি হবে? জি এম ডিভাইডেড বাই এইচ উচ্চতায় জি এর মান আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন এই মান দুটো যদি এখানে বসাই দাও তাহলে কি হয়? অথবা তুমি যদি এখানেও ভাগ করে নাও সেটা দিয়েও করতে পারো। তাহলে জি প্রাইম বাই জি দিলে কি হয়? জি প্রাইম বাই জি, অর্থাৎ আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা দাঁড়ালো আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমি যদি জি প্রাইম বাই জি দেখি, তাহলে এই মানটা যদি এখানে বসাই দিই, জি প্রাইম বাই জি সমান তাহলে কি হলো? আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, স্কয়ারের সাথে রুট উঠে গেল, তাহলে টি বাই টি প্রাইম সমান কি দাঁড়ালো? আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এবার এটাকে লবহরকে একটু উল্টাই দাও তো ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে বাম দিকে কি দাঁড়ালো? টি প্রাইম বাই টি ইকুয়াল টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এবার লবহরকে আলাদা আলাদা করে লেখো, আর বাই আর মানে 1 প্লাস এইচ বাই আর, এইচ বাই আর। এখন আমার বের করতে হবে এইচ, তাহলে 1কে এপাশে নিয়ে আসো, টি প্রাইম বাই টি মাইনাস 1 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই আর। তাহলে এইচ সমান কি দাঁড়ালো? টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু আর। এটা হলো সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে আমার এখানে কি কি লাগছে দেখো, এইচ ইকুয়াল টু টি প্রাইম বাই টি, তার মানে টি হলো ভূপৃষ্ঠে দোলনকাল, অর্থাৎ দোলকটি ভূপৃষ্ঠে দুলাই দিয়ে দোলনকাল বের করবো। দোলনকাল বের করার সূত্রটা মনে আছে তো? দোলনকাল বের করার সূত্র টি ইকুয়াল টু ছোট টি বাই এন, অর্থাৎ মনে করো 10-15টা বা 20টা দোলন নিলে তার জন্য যে সময় ডিভাইডেড বাই দোলন সংখ্যা। তাহলে এটা ভূপৃষ্ঠে এই সূত্র ব্যবহার করে একবার দোলনকাল বের করবা, এই সরল দোলকটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যে আবার দুলিয়ে দিয়ে আবার দোলনকাল বের করবা, সেটা হলো টি প্রাইম। তাহলে ওখানে যে এখানেও মানে মনে করো টি প্রাইম সমান স্মল টি প্রাইম বাই এন। তাহলে এখান থেকে টি প্রাইম আর টি এর মান এই সমীকরণে বসালে, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এর মান হলো কি 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶ মিটার। এই সমীকরণে ওই মানগুলো বসালে আমরা পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করি। তাহলে সরল দোলকের সাহায্যে যে দুইটা প্রয়োগ, সেই দুটো প্রয়োগের গাণিতিক রূপ হলো এটা। আর একটা হলো সরল দোলকের সাহায্যে সমান নির্ণয়, এটা জানো দোলক ঘড়ি আছে, দোলক ঘড়ির সাহায্যে সময় নির্ণয় করা যায়। এবার আসো স্প্রিং এর কিছু ব্যবহার আছে। স্প্রিং অনুভূমিক বা উলম্ব, যে তলেই দুলিয়ে দাও না কেন, অনুভূমিক বা উলম্ব, সাধারণত উলম্ব তলে স্প্রিংকে টেনে ছেড়ে দিলে এটা দুলতে থাকে। তো স্প্রিং এর দোলনকাল নির্ণয়ের যে সূত্র, স্প্রিং জনিত স্পন্দন, স্প্রিং জনিত স্পন্দন, এটা দুইটা হয়। একটা হলো স্প্রিংকে যদি আমি উলম্ব তলে ঝুলিয়ে, এইভাবে ঝুলিয়ে এর নিচে একটা ওজন দিয়ে দিই এবং এটাকে যদি একটু টেনে ছেড়ে দিই, তাহলে কি হবে? স্প্রিংটা এভাবে দুলতে থাকে। অথবা
একটা অনুভূমিক তলের উপর এক প্রান্ত স্প্রিংয়ের এই প্রান্তটা বেঁধে যদি এখানে একটা ওজন দিয়ে এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিই, তাহলে অনুভূমিকভাবে দুলতে থাকে। যেটাই করো না কেন, স্প্রিংয়ের ক্ষেত্রে দোলনকাল নির্ণয়ের সূত্র, দোলনকাল নির্ণয়ের সূত্র কিন্তু আগে আমরা দেখিয়েছি, সেই সূত্রটাই ব্যবহার করছি এখানে। দোলনকাল নির্ণয়ের সূত্রটা হলো স্প্রিং জনিত স্পন্দন তো সরল সন্ধিত, তাহলে এর দোলনকাল নির্ণয়ের সূত্র টি ইকুয়াল টু 2π√m/k। এখানে এম হলো যে ভরটা ঝোলাইছো সেই ভর, আর কে হলো স্প্রিং ধ্রুবক। এই মানটা কিভাবে বের করব সেটা একটু দেখো। স্প্রিং ধ্রুবক খেয়াল করো, আমরা কিন্তু এই সূত্রটার প্রমাণ এর আগের ক্লাসে দেখিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। যদি এখানে ওই ক্লাসটা মিস করে থাকো তাহলে ওখানে দেখে নিও। টি ইকুয়াল টু 2πm/k, এম হলো ভর, কে হলো স্প্রিং ধ্রুবক। এখন m/k যদি এই মানটা দেওয়া থাকে তাহলে তো পেয়ে গেলে। কে নির্ণয় করে কিভাবে তার একটা ব্যাখ্যা দেবো। কে নির্ণয় করে অনেক সময় কে দেওয়া না দেওয়া থেকে ভর দিয়ে দেয়, অভিকর্ষ ত্বরণ দেওয়া থেকে, এখান থেকে কে নির্ণয় করা যায়। আমরা সরল সন্ধিত গতির যে শর্ত ছিল সেখানে বল F ইকুয়াল টু kx, প্রযুক্ত বল যদি বলি মাইনাসটা হয় না, আর যদি স্প্রিং বল বলি তাহলে মাইনাস হয়, তাহলে F ইকুয়াল টু kx। আবার আমরা জানি F ইকুয়াল টু mg, তাহলে এ দুটো যদি সমান হয় তাহলে kx ইকুয়াল টু লেখা যায় mg। তাহলে এখান থেকে কিন্তু আমরা k এর মান বের করতে পারি, mg/x। এই যে k এর মান, এটা হলো স্প্রিং ধ্রুবক, এই মানটা যদি উপরে বসায় দাও তাহলে দোলনকাল কি দাঁড়ালো, m/k। এখান থেকে দেখো তো m/k মানে x/k, বা k এর মান যদি এখানে বসায় দাও তাহলে t ইকুয়াল টু কত হয়, 2π√m। k এর মান কি, mg/x, mm কাটা গেল, তাহলে 2π√x/g। এক্সটা হলো কি, এক্সটা হলো স্প্রিং এর এই যে প্রসারণ, কতটুকু প্রসারণ হলো এটা হলো এক্স। অথবা যদি প্রসারণ বলি, এখানে যদি এক্স, এটা এক্স। কোনো কোনো বইয়ে এই প্রসারণটাকে এক্স না ধরে এটাকে এক্সপানশন ছোট হাতের ই দ্বারা ধরা আছে, এটাকে এক্স দ্বারাও প্রকাশ করা হয় অথবা ই দ্বারাও লেখা হয়, এটাকে এক্স অথবা ই দ্বারাও লেখা হয়। তাহলে তুমি যদি এখানে 2π√e/g, কনফিউশন হওয়ার কিছু নাই, এক্সপানশন অথবা সরণ বা প্রসারণ এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। তাহলে এই হলো স্প্রিং জনিত স্পন্দন এবং তার দোলনকাল এবং স্প্রিং ধ্রুবক নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র। আর স্প্রিং এর কিছু কিন্তু সমবায় আছে, মানে দুইটা স্প্রিং, দুই বা ততোধিক স্প্রিং একসাথে যুক্ত করে সেক্ষেত্রেও কিন্তু দোলনকাল নির্ণয় করা যায়। সেক্ষেত্রে কি, সেটার একটু দেখো ব্যাখ্যা। দুইটা স্প্রিংকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে সমবায়, এটাকে বলা হচ্ছে স্প্রিং এর শ্রেণী সংযোগ। স্প্রিং এর শ্রেণী সমবায়, সমবায় মানে একত্রিত করা। সেটা কেমন, মনে করে একটা কোনো শক্ত অবলম্বন থেকে একটা স্প্রিং ঝুলাই দিলে এর নিচে আর একটা স্প্রিং, দুটো কিন্তু ভিন্ন স্প্রিং বা ভিন্ন উপাদানের, এর নিচে ভর দিলাম, তাহলে এই স্প্রিং ধ্রুবকের মান k1, এটাকে মনে করো k2। যদি শ্রেণীতে থাকে তখন এদের তুল্য স্প্রিং ধ্রুবক কে বলা হয় শ্রেণীতে, সিরিজ। তাহলে এটাকে ks হলে তুল্য স্প্রিং ধ্রুবক যদি আমরা বলি, তুল্য মানে কি একত্রিত করা, যেটা তুল্য স্প্রিং ধ্রুবক সূত্রটা হলো 1/ks ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। তাহলে এখান থেকে তুমি ks এর মানটা বের করে নিতে পারো, k1 k2 উপরে হবে k1 প্লাস k2। তাহলে উল্টাই দিলে কি দাঁড়ালো, ks ইকুয়াল টু k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। এই হলো স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে দুইটা স্প্রিং যদি এভাবে যুক্ত থাকে তখন স্প্রিং ধ্রুবকটা হয়ে যাবে এটা, আর দোলনকাল নির্ণয়ের সূত্র আগেরটাই, t ইকুয়াল টু 2π√m ডিভাইডেড বাই ks। এখান থেকে ks এর মান বের করে এখানে বসে দেবা। তাহলে যদি কোনো প্রশ্নে এরকম কোনো চিত্র থাকে এবং তার জন্য দোলনকাল বের করতে বলে বা স্প্রিং ধ্রুবক বের করতে বলে, তখন কিন্তু এটা সমবায়ের ক্ষেত্রে। এবার সমান্তরাল সমবায়, এটা কেমন, সমান্তরাল সমবায়, এটা দুইটা চিত্র আছে। একটা চিত্র দেখো, খেয়াল করো, মনে করো একটা শক্ত অবলম্বন থেকে দুইটা স্প্রিংকে এভাবে ঝোলাইছো, একটা এইভাবে আছে আর একটা এইভাবে আছে।
দিয়ে এটার নিচে একটা ভর যুক্ত করে দিলাম, তাহলে এটার স্প্রিং ধ্রুবক K1 অথবা এটার K2, এটা একটা হয়, অথবা আরেক সিস্টেমে হয় এটাও সমান্তরাল, দুই মাথা বাঁধা, এখানে একটা ভর যুক্ত করে আবার এই প্রান্ত আর একটা স্প্রিং, এটা হলো ভর। তাহলে এটা K1, এটা K2। তাহলে এই দুই ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে প্যারালাল KP ইকুয়াল টু জাস্ট K1 প্লাস K2। এই হলো সমান্তরালের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকের যে তার সূত্র। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা দোলনকাল পেয়ে যাবো T ইকুয়াল টু 2π√m/KP। ক্লিয়ার? তাহলে চিত্র দেখো, যদি এই সিচুয়েশনে থাকে একটার নিচে আর একটা, তার নিচে ওজন, তখন শ্রেণীর সূত্র হলো এটা। আর যদি দুটো পাশাপাশি থাকে তার নিচে এইভাবে ভর ঝুলানো আছে অথবা এইভাবে আছে, তখন এটা সমান্তরালের জন্য সূত্র এটা, তার জন্য দোলনকালের রাশিমাল এটা। তাহলে এই হলো স্প্রিং জনিত স্পন্দন। এবার আসো যে একটা প্রশ্ন আছে যে সরল দোলকের ক্ষেত্রে যে LT² মানে কার্যকারী দৈর্ঘ্য এবং দোলনকালের LT² লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো, এরকম একটা কোশ্চেন আছে বা বইতে দেখো আছে, LT² লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করে। সাধারণত অনুধাবনের কোশ্চেন হয়, LT² লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো। আচ্ছা, সরল দোলকের যে দ্বিতীয় সূত্র, দৈর্ঘ্যের সূত্র থেকে আমরা কি পাই? দৈর্ঘ্যের সূত্র থেকে, সরল দোলকের দৈর্ঘ্যের সূত্র থেকে কি পেলাম? সরল দোলকের দোলনকাল কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এটা কিছুক্ষণ আগে একবার আলোচনা করা হয়েছে। তাহলে আমরা যদি এখানে একটা ইকুয়াল টু দিই, টি ইকুয়াল টু, আচ্ছা উভয় দিকে আগে বর্গ করে দাও, তাহলে T² সমানুপাতিক L, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে T² ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু L। এখন একটা গ্রাফ আঁকো, লেখচিত্রের প্রকৃতি তো। এখন এটা মনে করো x অক্ষ, এটা মনে করো y অক্ষ। x অক্ষ বরাবর নিবা কার্যকর দৈর্ঘ্য, আর y অক্ষ বরাবর নিবা দোলনকালের বর্গ। এখন ধরে নাও x অক্ষ বরাবর কি নিছো? কার্যকর দৈর্ঘ্য x ইকুয়াল টু L, আর y অক্ষ বরাবর নিছো কি? y অক্ষ বরাবর নিছো দোলনকালের বর্গ T²। তাহলে এই মানগুলো যদি উপরের সমীকরণে বসাই দিই, T² এর জায়গায় y এবং L এর জায়গায় x, তাহলে y ইকুয়াল টু, এই ধ্রুবকটাকে যদি আমরা সাধারণত m দ্বারা প্রকাশ করি, y ইকুয়াল টু mx। তাহলে এটা কি বলতো? এই সূত্রটা হলো, গণিতে পড়ছো না, y ইকুয়াল টু mx, এর মূল বিন্দুগামী একটি সরল রেখার সমীকরণ। তাই আমরা বলতে পারি LT² লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী একটি সরল রেখা। তাহলে এটা বলবো, যেহেতু ইহা একটি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাই LT² লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী একটি সরল রেখা। জাস্ট প্রকৃতিটা ব্যাখ্যা করে দেবা। এই হলো LT² লেখচিত্রের প্রকৃতি। এবার আসো যে সেকেন্ড দোলক বলে একটা জিনিস আছে। সেকেন্ড দোলক জিনিসটা কি? সেকেন্ড দোলকের সংজ্ঞাটা হলো এরকম, সেকেন্ড দোলক যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তার মানে কি, একটা দোলক, আমি যদি এখান থেকে একটা দোলককে ঝোলাই দিই, এটা তার সাম্য অবস্থান, এটা মনে করো সর্বোচ্চ অবস্থান, এটা মনে করো সর্বোচ্চ অবস্থান। যে দোলক, আমি যদি বলি এটা এ, এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান, এ থেকে বিতে যে আবার এতে আসতে যদি 2 সেকেন্ড সময় নেয়, তাহলে পূর্ণ দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, তাকে বলা হবে সেকেন্ড দোলক। অথবা এইভাবে বলা থাকে, এ থেকে সিতে যেতে যদি 1 সেকেন্ড সময় নেয়, তার মানে অর্ধ দোলনকাল যদি 1 সেকেন্ড হয়, তাকেও বলা হয় সেকেন্ড দোলক। অর্থাৎ যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অথবা যে দোলক প্রতি সেকেন্ডে একটি অর্ধ দোলন সম্পন্ন করে, তাকে বলা হয় সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কিন্তু কার্যকারী দৈর্ঘ্য নির্দিষ্ট, সেটার ব্যাখ্যাটা দেখো। একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে দোলকের দোলনকাল নির্ণয়ের সূত্র T ইকুয়াল টু 2π√L/G। এখন সেকেন্ড দোলকের ক্ষেত্রে T এর মান আমরা জানি 2 সেকেন্ড, তাহলে 2π√L/G। এখানে 2 কাটা গেল, এখানে 1π√L/G। উভয় দিকে বর্গ করো, তাহলে এখানে 1ই থাকলো, এটা π² L/G। তাহলে L ইকুয়াল টু কত হলো? G/π²। এখান থেকে আমরা বলতে পারি
পাই ধ্রুবক, একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। আর যদি তোমাকে বলে একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে জি এর মান 9.8 বসিয়ে পায়ের মান দিয়ে ভাগ দিলে দেখবা যে মানটা আসে 0.993, মেবি 0.9.8 ভাগ পাই স্কোয়ার, এখানে কত হয় 9.8 ভাগ 0.14 স্কোয়ার, এটা হয় 0.993, 0.993। তাহলে তোমাকে যদি একটা অঙ্ক দেয় একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কিন্তু কোনো মান দেওয়া নাই। আমরা জানি টি এর মান 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের জন্য টি এর মান 2 সেকেন্ড, এই মানটা এখানে বসালে জি এর মান বসালে এত মিটার। অথবা যদি বলে সম্পর্ক কি, তাহলে বলবে একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। তাহলে এই হলো আমার এই চ্যাপ্টারের থিওরি। এখন আমরা এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা আজকে যে থিওরিটা পড়লাম সেই রিলেটেডই একটা গাণিতিক সমস্যা দেখাই। চিত্রে লক্ষ্য করছো স্প্রিং প্রথম এবং দ্বিতীয় চিত্রে দুইটা স্প্রিংকে দুইভাবে সমবায়ের মাধ্যমে ঝুলাই দেওয়া হয়েছে। প্রথম ক্ষেত্রে একটা উপরে একটা নিচে, তার নিচে একটা ভর যুক্ত করা হয়েছে, আর এরপরে পাশাপাশি দুই স্প্রিংকে দিয়ে তার নিচে একটা ভর যুক্ত করা হয়েছে। তোমার নিশ্চয় মনে আছে এটা কি সমবায়, এটা কি সমবায়, কিছুক্ষণ আগেই করছি। একটা নিচে যদি আরেকটা দিয়ে এভাবে থাকে, এটা হলো শ্রেণী সমবায়, আর এটা হলো সমান্তরাল সমবায়। চিত্রে যে সরল সন্তুক গতিসম্পন্ন একটা কণা বা বস্তু দেখানো হয়েছে, তার সরণের সমীকরণ y = 25 sin ω t + ডেল্টা, এটা হলো দেয়া আছে। এবং এই কণার পর্যায়কাল দেওয়া আছে 40 সেকেন্ড এবং আদি সরণ দেওয়া আছে 8 সেন্টিমিটার। তোমাকে বের করতে বলছে প্রথম প্রশ্ন, আদি দশা নির্ণয় করো, মানে এই গতিসম্পন্ন কোনো বস্তু বা কণার আদি দশা নির্ণয় করো। খ নম্বর বলছে উদ্দীপকের কোন ব্যবস্থাটির দোলনকাল বা পর্যায়কাল বেশি হবে সেটা ব্যবহার করো। তুমি প্রথমে ক নম্বর আমরা আলোচনা করি। যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে লিখে নাও। দেওয়া আছে y = 25 sin ω t + ডেল্টা। এখন দেখো এখানে কি কি মান দেওয়া আছে, সেখান থেকে আমরা কি কি পেতে পারি। এখানে দেওয়া আছে ওমেগা, দেওয়া আছে তোমার ওমেগা দেওয়া নেই, ওমেগা সমান আমরা জানি 2π/t। তাহলে এখানে টি পর্যায়কাল দেওয়া আছে 40 সেকেন্ড। তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান 2π/t, অর্থাৎ 2π/40। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, এটাকে ক্যালকুলেশন করলে হবে তোমার 2π/40। এটাকে ক্যালকুলেশন করে দেখো তো কত হয়। 23.14 ভাগ 40, এখানে আসলো হলো 0.157, 0.157 সেকেন্ড, এটা হলো ওমেগার মান। আর আদি সরণ দেওয়া আছে, আদি সরণ y = 8 সেন্টিমিটারকে মিটার নিয়ে যাও, আদি সরণ দেওয়া আছে কত 8 সেন্টিমিটার, তাহলে 0.08 মিটার। আর আদি দশার ক্ষেত্রে এটা তোমাকে জানতে হবে, আদি দশার ক্ষেত্রে টি এর মানটা 0 বসাবা। তাহলে দেখো তো তোমার কত হয়, আদি দশার ক্ষেত্রে টি এর মান 0, তাহলে ডেল্টার মানটা কত সেটা বের করবা। তাহলে এখানে আমরা বসাই দাও, অতএব y এর মান কত 0.08 = 25, আর এখানে দেওয়া আছে সাইন ওমেগা, এটা তো ওমেগা ইন্টু টি এর মান 0, তাহলে এটা কাজে লাগতেছে না, প্লাস ডেল্টা। তাহলে সাইন ডেল্টা সমান আমরা লিখতে পারি 0.08 ভাগ 25। তাহলে ডেল্টার মান কত হয় দেখো তো 0.08 ভাগ 25। এটাকে যদি করার পর আমরা যদি সাইন ইনভার্স দিয়ে দিই, শিফট টিপে সাইন আনসার, শিফট সাইন আনসার, তাহলে হয় ডেল্টা মান 0.183, 0.183। এটা হলো আদি দশা। তাহলে আদি দশা হলো 0.183 ডিগ্রি। তাহলে এটা হলো আদি দশা, এটা গেল।
আচ্ছা, তোমাকে যদি বলে যে হ্যাঁ, এত সেকেন্ড পর দশা কত, তখন টি এর মান যখন ব্যবহার করবে, এত সেকেন্ড পর দশা আদি দশা না বললে, তখন টি এর মান যখন ব্যবহার করবে তখন কিন্তু ওমেগাটা কাজে লাগবে। আদি দশার ক্ষেত্রে এটা 0 হয়ে যাওয়ার কারণে ওমেগাটা কাজে লাগবে না। যদি বলতো 10 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর দশা কত, তখন কিন্তু আমার ওমেগাটা কাজে লাগতো এখানে। এবার আসো পরবর্তী প্রশ্নটা, উদ্দীপকের কোন ব্যবস্থাটির পর্যায়কাল বেশি হবে? উদ্দীপকের কোন ব্যবস্থাটির পর্যায়কাল বেশি হবে? তাহলে আমরা প্রথম চিত্র অনুসারে আগে দেখো, খ নাম্বার প্রথম চিত্র বা চিত্র 1। প্রথম চিত্রে প্রথমে তুমি দুটি স্প্রিং শ্রেণীতে যুক্ত আছে, তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক বের করো, 1/ks ইকুয়াল টু 1/k1 যোগ 1/k2। তাহলে 1/1000 যোগ 1/2000, এটাকে যদি আমরা একবারে বের করে ফেলি তাহলে কত হয়? কেএস এর মানটা পাবা তোমরা যে 666.67, এটা ক্যালকুলেশন করো, 666.67 নিউটন পার মিটার। এখন দোলনকাল যদি বের করি, T1 প্রথম চিত্র অনুসারে T1 দিলাম 2π√m ডিভাইডেড বাই ks, তাহলে 2π√m এর মানে যে 4 কেজি, তাহলে 2π4 ডিভাইডেড বাই 666.67, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যে দোলনকাল, সেই দোলনকালটা পাওয়া যাবে তোমার 0.487 সেকেন্ড। এটা হলো প্রথম চিত্র অনুসারে দোলকটির দোলনকাল। এবার দ্বিতীয় চিত্র থেকে করো তো, দ্বিতীয় চিত্রে খেয়াল করো সমান্তরালে, তাহলে সমান্তরালে কেপি ইকুয়াল টু k1 যোগ k2, তাহলে 2000 যোগ 1000, তাহলে এটা হলো 3000 নিউটন পার মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দোলনকাল যদি T2 হয়, সূত্র একই, T ইকুয়াল টু 2π√m/kp, তাহলে 2π√m এর মান হলো 4 ডিভাইডেড বাই 3000। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে T2 এর মান পাবা তুমি হলো 0.229। তাহলে দেখো তো কোন ক্ষেত্রে দোলনকালটা বেশি, এটা হলো 0.229 সেকেন্ড আর ওটা হলো 0.4। তাহলে অতএব আমরা বলতে পারি যে T1 ইজ গ্রেটার দেন T2, অর্থাৎ কি, এই যে দুইটা ব্যবস্থা, সেই দুইটা ব্যবস্থার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দোলনকালটা বেশি হবে। তাহলে এই হলো স্প্রিং রিলেটেড একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আমাদের কিন্তু থিওরি এই চ্যাপ্টারে শেষ। আগামী ক্লাসটা আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের গাণিতিক সমস্যাগুলো আমরা আশা করছি লাইভে নিব। তোমরা, তোমাদের কাজ হলো এই চ্যাপ্টারে যে সূত্রগুলো পড়ছে এগুলো দেখে রাখবা এবং বইটা কাছে রাখবা। আমরা বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো আগামী ক্লাস এবং তার পরবর্তী ক্লাস আমরা এভাবে সলভ করব লাইভ বা সরাসরি ক্লাসে। তোমাদের কোনো সমস্যা থাকলে ওখানে জানাতে পারবা।